হ্যালো এভরিওয়ান, ফুকেটের দ্বিতীয় দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফুকেটে একদিনে যে সকল জায়গাগুলো এক্সপ্লোর করা সম্ভব সেই সব জায়গা নিয়ে এই ব্লগটি সাজানো হয়েছে। এই ব্লগে থাকবে সকালের শান্ত বিচ, পাহাড় থেকে দেখা এন্ডলেস একটা সি ভিউ, এছাড়াও রক সুইং বিচ, ওয়াট চালং এবং ইনস্টাগ্রামের কিছু প্লেস, আর সাথে অসাধারণ কিছু থাই ফুডের এক্সপেরিয়েন্স। আর থাকছে দিন শেষে ফুকেটের সবচেয়ে লাইভলি জায়গা পাতং রোডের নাইট লাইফ। তাহলে দেরি না করে চলুন শুরু করি ফুকেট ডে ট্যুরের জার্নি। পাতং থেকে রাওয়াই বিচ যাওয়ার দূরত্ব প্রায় 19 কিলোমিটার। এটি ফুকেটের দক্ষিণ দিকে অবস্থিত। আপনারা পাতং থেকে রাওয়াই বিচ যেতে চাইলে গ্র্যাব বা বোল্টের মাধ্যমে ভাড়া করতে পারেন। আমি সাজেস্ট করব গ্র্যাবে ভাড়া করার, কারণ বোল্টের তুলনায় গ্র্যাবে ট্রান্সপোর্টেশন খরচ কিছুটা কম। দিনের শুরুটা আমরা করব রাওয়াই বিচ থেকে। এই বিচটা খুবই শান্ত আর নিরিবিলি। এই বিচটার চারপাশে গাছপালা দিয়ে ছায়ায় ঘেরা। এখানের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এই বিচটাতে আপনারা সাঁতার কাটতে পারবেন না। বিচটা এখানে সারি সারি নৌকাগুলো নোঙর করানো থাকে। রাওয়াই বিচটা অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি একটা জায়গা, কারণ এখানে ট্যুরিস্ট খুবই কম আসে। ট্রান্সপোর্টেশন নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দিই। আপনারা যদি গাড়ি বা স্কুটি চালাতে পারেন তবে নিজেরা রেন্ট করে নিলে সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন খরচ অনেকটা কম পড়বে। আর যারা গাড়ি চালাতে জানেন না তারা গ্র্যাব বা বোল্টের মাধ্যমে গাড়ি ভাড়া করতে পারেন। প্রথমে যেটা বলেছিলাম, গ্র্যাব দিয়ে ভাড়া করাই বেটার, কারণ গ্র্যাবে বোল্টের চেয়ে তুলনামূলক খরচ কম পড়ে। এখান থেকে বাইক বা গাড়ি ভাড়া করতে হলে আপনাদেরকে হয় পাসপোর্ট জমা রাখতে হবে তাদের কাছে, অথবা কিছু টাকা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। এরপর চলে আসি সেকেন্ড প্লেস প্রমথন কেভ ভিউ পয়েন্টে। জায়গাটা পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় একটি জায়গা ফুকেটের। এর অবস্থান উঁচুতে হওয়ায় এখান থেকে আন্দামান সাগরের সুন্দর কিছু প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, এখানে স্থানীয়রা প্রায়ই প্রে করতে আসে। এটি শুধু পর্যটকদের জন্য না, এখানে স্থানীয় মানুষদের জন্য জনপ্রিয় একটি জায়গা। ছবি দুটা থাইল্যান্ডের বর্তমান রাজা রানীর ছবি। জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যের সমন্বয়ে অবস্থিত। আর এই ভিউ পয়েন্টের এই জায়গাটা পুরোটা গাছ দিয়ে ঘেরা। এখানে এত ঠান্ডা বাতাস ছিল আর এত শান্ত একটা জায়গা, খুবই ভালো লাগছিল এই জায়গায়। জায়গাটা অনেকটাই হেঁটে হেঁটে আপনি ঘুরে দেখতে পারেন। এই রাস্তা দিয়ে হাঁটতে আর দৃশ্য দেখতে আপনার একটুও ক্লান্তি লাগবে না, বরং আপনার অনেক বেশি ভালোই লাগবে। শুধু ছবি তোলার জন্যই ভালো না, এই জায়গাটা খুবই শান্ত এবং সোলফুল।
চুপচাপ দাঁড়িয়ে নেচার ফিল করার জন্য বেস্ট একটা জায়গা এই প্রমথম কেভ। আপনারা চাইলে বিকালে আসতে পারেন। বিকালে আসলে এখান থেকে সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। ছোট্ট মন্দির রয়েছে, এখানে নানা রকম হাতির মূর্তি এবং ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসের স্মৃতিস্তম্ভ দিয়ে এই ছোট্ট মন্দিরটি তৈরি করা হয়েছে। এই জায়গার আরেকটা অন্যতম ঐতিহাসিক আকর্ষণ হলো লাইট হাউস। এছাড়া এখানে কিছু মূর্তি এবং খোদাই করা অনেক চিত্রকর্মও রয়েছে। থাইল্যান্ডের এই মুরগির মূর্তি শুধু ডেকোরেশন না, এটা লাক প্রোটেকশন আর ভিক্টরির সিম্বল হিসাবে ব্যবহার করা হয়। এই লাইট হাউসের ভিতরে ছোট্ট একটা মিউজিয়ামও রয়েছে। সেখানে জাহাজের বিভিন্ন ধরনের ছবি, এছাড়া জাহাজের বিভিন্ন ইতিহাস এবং ফুকেটের সমুদ্র যাত্রার বিভিন্ন গল্প এখানে দেওয়া আছে। এখানে লাইট হাউসটা নাকি আন্দামান সাগরের জাহাজ আর নাবিকের দিক নির্দেশনা দেওয়ার জন্য বানানো হয়েছিল। প্রমথম কেভের ভিউ পয়েন্টটা এত সুন্দর, যেন একদম সামনে থেকে দেখতে একটা পোস্ট কার্ডের মতো লাগছিল, যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিলে গেছে। ফুকেট ভ্রমণে আসলে আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের প্রমথম কেভে একবার ঘুরে যাওয়ার জন্য। ফুকেটে আমি যে কয়টা প্লেস ঘুরেছি তার মধ্যে আমাকে র্যাঙ্কিং করতে বললে আমি এই জায়গাটাকে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি আমরা? প্রমথম কেভ থেকে এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটেই আমরা কিছুটা দূর ইয়াংহুই বিচে চলে আসি। আমরা এই বিচটাতে এসে এই ছোট ছোট কোরাল পাথর দিয়ে হেঁটে বড় পাথরটায় যাচ্ছিলাম। এই ছোট পাথর দিয়ে আসতে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ এখানের কোরাল পাথরগুলো খুবই ধারালো, পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ইয়াংহুই বিচটা খুবই সুন্দর, এখানের পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার। এছাড়াও আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। এখানে স্নোকেলিং এবং সাঁতার করার জন্য বেস্ট প্লেস এই বিচটা। যদিও ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ভালোই স্রোত ছিল।
প্রমথম কেভ এবং ওয়াইন মিল ভিউ পয়েন্ট, এই দুটো ভিউ পয়েন্টের মাঝেই এই ইয়াংহুই বিচটি অবস্থিত। বিচ থেকে উপরের ওই ওয়াইন মিল ভিউ পয়েন্টটা দেখা যায়। আমরা ওই জায়গাটায় আর যাইনি। আপনারা যদি ওয়াইন মিল ভিউ পয়েন্টে যেতে চান তবে বিকালে আসবেন, কারণ বিকালবেলা ওইখান থেকে সুন্দর একটা সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে যাই ফুকেটের অন্যতম জনপ্রিয় আরেকটি জায়গা কারণ ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে 3টা বিচের সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। এছাড়া এখানে ছবি তোলার জন্য অনেক পর্যটকরা এই জায়গাটিকে পছন্দ করে। এই ভিউ পয়েন্ট থেকে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিগ বুদ্ধা। গত বছর কোনো একটা দুর্ঘটনার কারণে এখনো বিগ বুদ্ধা অফ রয়েছে, তাই আমরা বিগ বুদ্ধায় যেতে পারিনি। এই ভিডিওর একদম শেষেরটা কারণ বিচ, এরপর কাটা বিচ, এরপর কাটা নই বিচ। এই 3টা বিচের সমন্বয় এই ভিউ পয়েন্ট। কারণ ভিউ পয়েন্টের পাশেই নিচের দিকে হেঁটে গেলে রক বিচ সুইং অবস্থিত। তা আমরা হেঁটে নিচে রক বিচ সুইংয়ে চলে যাই। এখানে পার্কিং জোন থেকেই টিকিট কেটে নিতে হয়। এখানে এন্ট্রি ফি হচ্ছে 600 বাত, যা বাংলাদেশি টাকায় প্রায় 2300 কি 2500 মতো পড়ে। এই 2500 টাকার মধ্যেই এই পার্কিং জোন থেকে রকসিং বিচে যাওয়া ট্রান্সপোর্টেশন, তার সাথে একটা করে ওয়াটার বোতল এবং এন্ট্রি ফি ইনক্লুডেড। ওয়াটার বোতলটা রক বিচ সুইংয়ের ভিতরে ছোট্ট দুটো দোকান রয়েছে, সেখান থেকে কালেক্ট করবেন। তারপর আমরা পার্কিং জোন থেকে এই সুন্দর একটা গাড়িতে করে আরও নিচের দিকে রক বিচ সুইংয়ে যাই। রক বিচ সুইংয়ে ঢুকতে এখানে একটা ছোট্ট দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই জায়গায় ছবি তোলার জন্য বিভিন্ন ড্রেস ভাড়া করে নিতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে যদি কাউকে দিয়ে ছবি তোলাতে চান, সেটাও এখান থেকে বুক করে নিতে পারেন। জায়গাটায় ঢোকার সাথে সাথে সুন্দর কিছু দৃশ্য এবং সুন্দর কিছু প্রপস দেখতে পাবেন ছবি তোলার জন্য। এই জায়গাটা মোস্ট ইনস্টাগ্রামেবল স্পট ইন ফুকেট।
এই জায়গাটায় অনেক সুন্দর প্যানোরামিক আন্দামান সাগরের দৃশ্য দেখা যায়। এছাড়াও ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্রপস তো রয়েছেই। বিভিন্ন ধরনের দোলনা, পাখির বাসা, সুন্দর নৌকা, স্বর্গের সিঁড়ি, আরও নানা রকম প্রপস রয়েছে এখানে। এখানে গাছের ছায়াগেরা সুন্দর একটা জায়গা তৈরি করে দেওয়া আছে, রাজকীয় একটা বসার জায়গা রয়েছে এখানে। এটাতে আপনারা অনায়াসে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন, আর বিকেল বেলাটা বসে গল্প করার জন্য বেস্ট একটা জায়গা এখানে। বিচ সুইংয়ে এলে আপনারা হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ জায়গাটা অনেক বড় এবং এখানে ছবি তোলার অনেক রকম প্রপস রয়েছে। আপনার ছবি ভিডিও করতে একটা লম্বা সময় লাগবে। ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন। আমি সাজেস্ট করব দুপুরে না এসে বিকেলবেলা আসার জন্য, কারণ দুপুরে প্রচণ্ড রোদে খুবই কষ্ট হবে এই জায়গায়। আপনারা যদি বিকেলবেলায় আসেন তবে ঠান্ডা হাওয়ায় এই জায়গাটা অনেকটা সময় কাটাতে পারবেন। এই জায়গাটা বিকেলবেলা এনজয় করার জন্য বেস্ট একটা প্লেস। এই প্লেসটার অন্যতম আকর্ষণীয় প্রপস হচ্ছে এই দোলনাটা। এই প্রপসগুলো দিয়ে ছবি তোলার কিছু আইডিয়া যাতে আপনারা পান, তাই আমি এখানে আমার কিছু ছবি অ্যাড করে দিই। থাইল্যান্ডে তো অনেকগুলো টেম্পল রয়েছে,
একটা টেম্পল যদি না যাই তাহলে তো থাইল্যান্ড ভ্রমণ একদমই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরা এরপর চলে যাই 19 শতকে নির্মিত একটা মন্দির, যেটার নাম ওয়াট চালং। এই মন্দির এরিয়াটা অনেক বড় আর অনেক ঠান্ডা, পরিবেশটা খুবই ভালো লাগছিল হাঁটতে। এখানে অনেকগুলো স্থাপত্য রয়েছে। এই মন্দিরের আর্কিটেকচারটা খুবই সুন্দর, কাজগুলো গোল্ড ডিটেলিংয়ে করা। এছাড়া ট্রেডিশনাল থাই স্টাইলেরও কিছু কাজ রয়েছে এই মন্দিরে। মন্দিরের এই সাদা ভবনটা দেখতে অনেক সুন্দর লাগছিল। ওয়াট চালং টেম্পলটা ফুকেটে বৌদ্ধদের অন্যতম বিখ্যাত একটা টেম্পল। মন্দিরের বাইরের পরিবেশটা সুন্দর করে সাজানো রয়েছে। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, এছাড়া বিভিন্ন রকম অর্কিডেরও গাছ রয়েছে। থাইল্যান্ডের বেশিরভাগ মন্দিরে এই ধরনের বাজি ফোড়ানো হয়। এটাকে তারা শুভ হিসাবে চিহ্নিত করে বা শুভ লক্ষণ বলে থাকে। এতে করে তারা তাদের দেবদেবীদের সন্তুষ্টি করে, তাদের সৌভাগ্যকে আহ্বান করে এবং অশুভ শক্তিকে তারা দূর করার জন্য এই বাজি বা ধূপ জ্বালিয়ে দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। মন্দিরের ভিতরে অনেক ধরনের বুদ্ধের মূর্তি রয়েছে। এখানের মন্দিরের উপরে জানালা দিয়ে পুরো মন্দির চত্বরে সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতর এবং বাইরের আর্কিটেকচার দুটোই খুবই সুন্দর। এই মন্দিরে প্রে করার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা সম্ভব। এরপর আমরা বিকেলে চলে আসি কোকোনাট হেভেন নামে একটা রেস্টুরেন্টে। এটি ফুকেটের অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে মোটামুটি আপনারা অথেন্টিক থাই ফুডগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। আমরা এখানে ফেমাস কিছু থাই ফুড নিয়েছিলাম। কোকোনাট হেভেনের পাশে একটা ছোট এলিফ্যান্ট সেঞ্চুরি রয়েছে। আপনারা যদি দুপুরের দিকে রেস্টুরেন্টে আসেন তাহলে আপনারা রেস্টুরেন্টের এখান থেকেই এলিফ্যান্টের গোসল করা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাবেন। এখানে অর্ডার করেছিলাম থাইল্যান্ডের ফেমাস পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস, এরপর পাড থাই, কোকোনাট ওয়াটার, কোকোনাট মিল্ক শেক এবং থাইল্যান্ডের বিখ্যাত খাবার স্টিকি রাইস। সবগুলো খাবারই আমাদের ভালো লেগেছে। রেস্টুরেন্ট থেকে আন্দামান সাগরের এবং পাতং সিটির সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা থেকে রাতেও সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে এরপর চলে আসি লাস্ট ডেস্টিনেশন পাতং বিচ এরিয়াতে। পাতং স্ট্রিটের দিকে
অনেক ধরনের খাবারের দোকান রয়েছে, স্ট্রিট ফুড রয়েছে, তাছাড়া কয়েক কিছু এজেন্সিও রয়েছে। সেখান থেকে আপনারা পরের ফিফি আইল্যান্ড বা ক্রাবি আইল্যান্ডের প্যাকেজগুলো নিতে পারেন। আমরা এখানে একটা ব্লুবেরি আইসক্রিম ট্রাই করি। আমাদের কাছে আইসক্রিমটা মোটামুটি লেগেছিল। প্রাতন স্ট্রিটের নাইট লাইফ এনজয় করতে আমরা চলে আসি। এখানে নাইট লাইফ খুবই হ্যাপেনিং থাকে। এছাড়া আপনারা চারপাশে বিভিন্ন ধরনের বার, ক্লাব এগুলো দেখতে পাবেন। নেক্সট ব্লগে আপনাদের ফুকেট থেকে ফিফি যেতে কেমন খরচ পড়েছিল এবং ফিফিতে আপনারা কোন কোন প্লেসগুলো ঘুরে দেখতে পারেন সকল ডিটেলস নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা।